এরকম। সো তারপরে আবার ওই ফাইলটা তো হয়ে যাবে 1 জিবি, ওই ফাইলটা আবার আপলোড হয়ে যেতে হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। হোপফুলি সবাই ভালো আছো। আচ্ছা, দেখি কি অবস্থা তোমাদের। ফাইন, এই যে ক্লাস চলে আসছে, ধীরে ধীরে সবাই চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, রাফতানা আহমেদ ওয়ালাইকুম আসসালাম, সাহেল ইসলাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, পল্লব কুমার ভাইয়া কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পল্লব তুমি কেমন আছো? আচ্ছা, সানিয়া বিনতে আলম ওয়ালাইকুম আসসালাম, সামিয়া ইসলাম ওয়ালাইকুম আসসালাম। ফাইন, মাহিদ ইমন সালাম জানাইছো, তোমরা কেমন আছো একটু জানিয়ে দিতে পারো। মাইমুম ইসলাম ওয়ালাইকুম আসসালাম ব্রো। আচ্ছা, সাইদ মুহাম্মদ আফনান ওয়ালাইকুম আসসালাম। চলে আসছি ভাই, কিন্তু নেটওয়ার্ক খুবই দুর্বল, বৈরাগী বলছো। আজকে সারা বাংলাদেশের নেটওয়ার্ক খুবই খারাপ অবস্থা। ওই যে এই সপ্তাহ যাবি চলবে, কিছু পলিটিক্যাল ইস্যুর কারণে নেট ডাউন করায় রাখছে। তো নেটের অবস্থা খুব খারাপ চলতেছে সব জায়গায়, বাট আমি 2টা ক্লাস নিলাম এর আগে, তো চলছে মোটামুটি ভালো হয়ে গেছে, ইনশাল্লাহ বেশি প্রবলেম হবে না। আপনার বলছো আমি কেমন আছি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রোহান। ইমন জিজ্ঞাসা করেছো, আমি ভালো আছি। ইমন তুমি কেমন আছো? ওকে। সামিয়া ইসলাম বলছো ভালো আছো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে নেট বেশি খারাপ এটা বলছো আপনার? হ্যাঁ, নেট বেশি খারাপ। আমি প্রথমে চাইছিলাম যে আজকে ক্লাস ক্যান্সেল করে দিব, তারপরে দেখলাম যে এর আগে একটা ক্লাস নিলাম 24, এটা চলছে। সো এটা আমরা অল্প কিছুটা পড়ে আজকে ক্লাস শেষ করব, ঠিক আছে? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। হিমেল তুমি কেমন আছো? আচ্ছা, সাকিব আহমদ বলছো ওয়াইফাই মাশাআল্লাহ, আমার এখানে ঠিকঠাক নেটওয়ার্ক, আমার এখানে ঠিকঠাক নেটওয়ার্ক, কখনো ঠিকঠাক আবার মাঝে মধ্যে ঝামেলা করে। ওকে, আমি ভালো আছি। বাকি বিল্লাহ তুমি কেমন আছো? ভাই আপনার সামনের ক্লাসটা ভালো ছিল, ওকে, বাট একটা বিষয় একটু প্রবলেম, একটা সামনের টপিক পরে লিখছেন। আচ্ছা, এটা হইতে পারে। ফাইন, ওকে। সানিয়া বিনতে বলছো যে ভালো আছে, আলহামদুলিল্লাহ, গুড, ভেরি গুড। ওকে, কাউসার তোমরা খুব ভালো, তোমরা রেগুলার ক্লাস করো, এই প্যাটার্নটা মেনটেন করো ইনশাল্লাহ। রেগুলার ক্লাস করলে ফিজিক্স নিয়ে কোনোদিন কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। তো যদি আমরা ক্লাস মিস করি, ক্লাস জমায় রাখি, তাহলে দেখবে আস্তে আস্তে করে প্রবলেম শুরু করছে। তো আমি আশা করবো তোমরা এই প্রবলেম ফেস না করো, সবাই ক্লাস রেগুলারলি করবা। আচ্ছা, কাউসার ইসলাম হিমেল বলছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই, গুড, ভেরি গুড। ভাইয়া সহায়ক বই হিসাবে সেলুসারের বই রাখা যাবে? হ্যাঁ যাবে, গুড। সেলুসারের বইটা রাখতে পারো। এখানে অনুশীলনীর যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো প্র্যাকটিস করবা, দ্যাটস ইট। মানে লাস্টে যে প্র্যাকটিসের অঙ্ক আছে তাহলেই হবে। একটু জানাবেন গাণিতিক পদার্থবিজ্ঞান বই কোনটা কিনবো? গাণিতিক পদার্থবিজ্ঞান আমি পাঞ্জেরি ইউজ করতাম, এখন পাঞ্জেরি পাওয়া যায় কিনা জানি না, পাওয়া গেলে ওরা কিনতে পারো, অথবা লেকচারে কিনতে পারো। আচ্ছা, ইনবক্সে মেসেজ দিচ্ছি যে এক্সট্রাঅর্ডিনারি ভাই, নবিতা বলছে, এর আগের দিন একদিন বলতো। আচ্ছা ঠিক আছে নবিতা, আজকে আবার চেক করবো, করা হয় নাই, ট্রু। আচ্ছা, জি স্যার। রাফসান বলছো স্যার একাডেমিকে জাস্ট তপন স্যারের বই কমপ্লিট করলে হবে না? হ্যাঁ হবে, আমি নিজেই তাই করছি। একাডেমিকে আমি নিজেই শুধু তপন স্যারের বই পড়তাম, সেটা পড়েই আমি বইয়ের চান্স পেয়েছি, তো অবশ্যই হবে। আচ্ছা ভাই, ওয়েবসাইটে ক্লাস কিভাবে পাবো? ওয়েবসাইটে ক্লাস আমরা ইউজুয়ালি দেই না। ওয়েবসাইটে ক্লাস দেই না কেন? ওয়েবসাইটে লোড হইতে অনেক সময় লাগে, পরে দেখা যায় ওয়েবসাইটে ক্লাস মাঝে মধ্যে ওয়েবসাইট আবার কাজও করে না, নানা রকম ঝামেলা চলে। এর থেকে ফেসবুক গ্রুপে ক্লাসগুলো গুছায় লিঙ্ক পোস্ট আকারে দিয়ে দিব। যেমন দেখো, এই যে আজকে আমাদের 4 নাম্বার ক্লাস, 5 নাম্বার ক্লাস হবে এরপরে ভেক্টরে। সো ভেক্টরের সকল ক্লাস শেষ হয়ে গেলে লিঙ্ক পোস্ট আকারে এখানে গুছায় দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা ভাই, স্যার কনসেপ্ট বুক কোনটা কিনবো? বাকি বিলে বলছো কনসেপ্ট বুক কেনার কিছু নাই, কনসেপ্ট বুক হচ্ছে গিয়ে তোমার এই আমাদের ক্লাসগুলো করবা আর নর্মাল মেইন বই পড়বা, তাহলেই হবে। ওকে ফাইন, তাহলে চলো ক্লাসটা শুরু করে দিই। ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো হোপফুলি সবাই আমরা ভালো আছি, তাহলে চলে যাই আমরা আমাদের আজকের ক্লাসের ভিতরে। আচ্ছা ফাইন, তাহলে এর আগে আমরা যা যা পড়েছি এর পরের অংশ থেকে আমরা আজকে আগাবো। ফাইন, তাহলে চলো আজকে আমরা ত্রিমাত্রিক ভেক্টর যেটা, সেই জিনিসপত্রগুলো সম্পর্কে একটু পড়ালেখা করব। ত্রিমাত্রিক ভেক্টর যেটা, সেই জিনিসগুলো নিয়ে আমরা পড়ালেখা করব। আগের দিন আমরা এই অঙ্ক পর্যন্ত করেছিলাম, নদী নৌকা সকল কনসেপ্ট আমরা পড়েছি। এরপরে আজকে আমরা হচ্ছে গিয়ে পরের অংশগুলোতে যাব। আচ্ছা দেখো, ত্রিমাত্রিক ভেক্টর ব্যবস্থা সম্পর্কে আমরা আজকে পড়ব। ভেক্টরকে আয়ত একক ভেক্টরের মাধ্যমেও রিপ্রেজেন্ট করা যায়। ভেক্টরকে আয়ত একক ভেক্টরের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায়। তো আমরা একটু সংজ্ঞাটা জেনে রাখবো। আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর
তো আয়ত একক ভেক্টরের কনসেপ্ট গুলো আমরা একটু জেনে নিতে পারি। আয়ত একক ভেক্টর বুঝতেই পারছো, এগুলো একটা একক ভেক্টর। এই ভেক্টরের মান কত হবে? 1। একক ভেক্টর মানে একক ভেক্টর, এই কথার মানে হচ্ছে এর মান হচ্ছে 1, এইগুলার মান হবে হচ্ছে 1। আচ্ছা, এখন আয়ত একক ভেক্টর কি? লেটস সে আমাদের কাছে যদি দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা থাকে এরকম, লেটস সে এটা x অক্ষ, এটা x অক্ষ, আর এইটা হচ্ছে y অক্ষ, এইটা x অক্ষ আর এইটা y অক্ষ। সো দেখো যে এই দুটো যদি x এবং y অক্ষ হয় তাহলে আমরা এইভাবে করে কিন্তু একটা বিন্দুকে প্রকাশ করতে পারি। লেটস সে এইটা একটা বিন্দু আছে, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,3, ওকে 2,3, এবং এটা দ্বারা একটা ভেক্টরকে বোঝায়। সেই ভেক্টরটাকে আমরা এইভাবে করে রিপ্রেজেন্ট করতে পারি যে এইটা হচ্ছে একটা ভেক্টর, অবস্থান ভেক্টর r, এটা একটা ভেক্টর অবস্থান ভেক্টর r। এখন আমরা একটা ওয়ে এরকম যে r এর মান বলা এবং r এর কোণ বলে দেওয়া, যে x এর সঙ্গে এত কোণে এত দূরে, তাইলেও কিন্তু r হয়। আরেকটা ওয়ে হচ্ছে এরকম, আমরা কিন্তু এভাবে চিন্তা করতে পারি যে x বরাবর 2 একক গিয়ে y বরাবর আমরা যদি 3 একক যাই তাইলেও এই বিন্দুকে পাবো। তাহলে এই ভেক্টরকেই রিপ্রেজেন্ট করে। তাহলে x বরাবর 2 একক আর y বরাবর 3 একক গেলে আমরা পেয়ে যাব এই বিন্দু। তার মানে মূল বিন্দু থেকে কোথায় কতটুকু যাইতে হবে এর মাধ্যমে এই বিন্দুতে আসা যায়। এখন মূল বিন্দু আর এই বিন্দুটা জানলে তো আসলে ভেক্টরটা জেনে ফেললাম। তাহলে এটাকে প্রেজেন্ট করার ওয়ে হচ্ছে এরকম যে r ভেক্টর, এটাকে আমরা এভাবে লিখতে পারবো r ভেক্টর ইকুয়ালস টু, বুঝতে পারছি x বরাবর 2 একক। এখন x অক্ষ বোঝায় হচ্ছে i ক্যাপ দ্বারা, i ক্যাপ দ্বারা বোঝায় i এর মান 1, এটার মান হচ্ছে 1। এটা যদি মান চিন্তা করি এটার মান 1, এবং এটা দ্বারা একটা একক ভেক্টর বোঝায় যেটা কিনা একটা দিক বোঝায়। দিকটা কোন অক্ষ? x অক্ষ। y বরাবর একক ভেক্টর আছে একটা, যে যাদেরকে আমরা আয়তক্ষেত্র ভেক্টর বলি, যেটাকে আমরা বলি j ক্যাপ, ওকে, মানে y বরাবর দিক বোঝায় j দ্বারা। তাহলে আমরা বুঝতেছি x বরাবর 2 একক যাব, x বরাবর, দ্যাটস এটাকে লিখতে পারবো 2 ইনটু i ক্যাপ, মানে x বরাবর i ক্যাপ দ্বারা বোঝাচ্ছে x বরাবর কতটুকু? 2 মিটার। দেন y বরাবর 3 মিটার, দ্যাটস ওয়াই প্লাস 3 j ক্যাপ। তার মানে সবাই নিশ্চয়ই বুঝতে পারছো আমরা চাইলে ওই ভেক্টরকে এভাবেও প্রকাশ করতে পারি। এভাবে প্রকাশ করার ওয়েটাকে বলা হয় আয়ত একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা। এভাবে প্রকাশ করার মানেটা দাঁড়ায় আয়ত একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা। এখন আমরা যদি r এর মান বের করতাম তাহলে ডেফিনেটলি আমরা এখান থেকে এটা স্কয়ার করে r এর মান বের করতে পারতাম। এটা গেল দুইটা অক্ষ বরাবর। এখন যদি ত্রিমাত্রিক হয়, লেটস সে এইটা x অক্ষ, এইটা y অক্ষ, এইটা z অক্ষ। এখন এখানে একটা বিন্দু আছে যেটা হচ্ছে 2, 3, 4। তাহলে এই জায়গাতে একটা ভেক্টর পাবো r। তাহলে 3 অক্ষ বরাবর হলে r এর মান কি হবে? x অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা বলি i ক্যাপ, y অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা বলবো j ক্যাপ, z অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা বলবো k ক্যাপ। তাহলে এই r কে আমরা এভাবে লিখতে পারবো, দেখো r ইকুয়ালস টু হবে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। নিশ্চয়ই বুঝতে পারছো x বরাবর 2, x বরাবর 2, y বরাবর 3, z বরাবর 4। এভাবে করে কিন্তু আমরা একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, এইভাবে করে রিপ্রেজেন্ট করার মানেটাকেই বলা হয় ভেক্টর রিপ্রেজেন্টেশন। ওকে, আয়ত একক ভেক্টরের মাধ্যমে ভেক্টর রিপ্রেজেন্টেশন। তাহলে যে কোনো একটা ভেক্টর যদি হয় a, ওটাকে আমরা এভাবে লিখতে পারি ওর x বরাবর অংশ x ইন্টু i ক্যাপ, ওর y বরাবর অংশ ইন্টু j ক্যাপ প্লাস ওর z বরাবর অংশ ইন্টু k ক্যাপ। তাহলে যে কোনো ভেক্টরকে আমরা এভাবে করে লিখতে পারি। নিশ্চয়ই সবাই এটা বুঝতে পারছি। ওকে, আচ্ছা এবার দেখো এই x ভেক্টরের মান কিভাবে নির্ণয় করব, এই x যে ভেক্টরটা এটার মান কিভাবে নির্ণয় করব এখান থেকে সবাই বুঝতেছো। দেখো r এর মানটা কত হইতো, এই r অতিভুজটার মান কত হইতো, এই ত্রিভুজ থেকে r এর মানটা হইতো √2 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার, তাই না? দেখো এই 2 এর স্কয়ারের সঙ্গে 3 এর স্কয়ার যোগ করে বর্গমূল করলেই তো অতিভুজ পাইতাম, এই মান, এই দৈর্ঘ্যটা পেয়ে যাইতাম। তাহলে ঠিক তেমন করে এই r এর মান কত হইতো, এখানে 2টা ছিল, এখানে 3টা আছে, তাহলে এভাবে লিখতে পারতাম
2 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার অনুরূপ ভাবে। তাহলে চিন্তা করে দেখো, এটা যদি একটা ভেক্টর হয় a, তাহলে এটার মান এর মান হবে √ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। প্রত্যেকের যে সহগ তাদের প্রত্যেকের বর্গের যোগফলের বর্গমূল নিলেই কিন্তু আমরা ওই ভেক্টরটার মানও বের করতে পারবো। ওকে, তাহলে এভাবে করে আমরা দুইটা ভেক্টরকে হচ্ছে গিয়ে বের করতে পারি। এই যে ভেক্টর দুইটা আছে, এই ভেক্টরের যে এই অংশগুলো x দ্বারা বোঝায় x বরাবর অংশ, x দ্বারা বোঝায় x বরাবর তার অংশটুকু কত। ঠিক তেমন করে ay দ্বারা বোঝায় y বরাবর অংশ কত। ঠিক তেমন করে az দ্বারা বোঝায় z বরাবর এইটার অংশটা কতটুকু হবে। ঠিক আছে, ফাইন। তাহলে এবার দেখো, লেটস সে আমাদের কাছে দুইটা ভেক্টর আছে। একটা a ভেক্টর ইকুয়ালস টু ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ। আরেকটা ভেক্টর আছে, মনে করো b ভেক্টর ইকুয়ালস টু bx i ক্যাপ by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। এইভাবে তো প্রেজেন্ট করা যায় আমরা দেখছি। এখন আমরা চাই এদের যোগফল বের করতে, ax ভেক্টর প্লাস bx ভেক্টর যেটা যোগফল বের করতে। যোগফলটাই তো লব্ধি ভেক্টর আর। তোমাদের নিশ্চয়ই মনে আছে লম্বাংশ উপপাদ্যে আমরা এটা শিখেছিলাম। আমরা অলরেডি লম্বাংশ উপপাদ্য শিখেছি। লম্বাংশ উপপাদ্যে আমরা এটা শিখেছিলাম কোথায়, এই যে এখানে শিখেছিলাম যে লব্ধির x বরাবর অংশ যাদের যোগফল বের করতেছি তাদের x বরাবর অংশের যোগফলের সমান, তাই না? তাহলে সেটাই যদি হয়, তাহলে এখান থেকে কিন্তু আমরা এটাও সবাই বুঝতে পারবো, সেটা হচ্ছে গিয়ে যে এই যে লব্ধির যে x বরাবর অংশ, লব্ধির এই সূত্র থেকে আমরা বুঝতে পারতেছি। দেখো, লব্ধির যে x বরাবর অংশ হবে, লব্ধির যে x বরাবর অংশ সেটা হবে a এর x বরাবর অংশ এবং b এর x বরাবর অংশের সমান। ঠিক তেমন করে লব্ধির y বরাবর অংশ হবে a এর y বরাবর অংশ এবং b এর y বরাবর অংশের যোগফলের সমান। ওই যে আমরা যেটা শিখছি লম্বাংশ উপপাদ্যে, যে লব্ধির যে কোনো দিক বরাবর অংশ যাদের যোগফল বের করছি তাদের ওই দিক বরাবর অংশের যোগফলের সমান। দেখো, a এর x বরাবর অংশ ax, b এর x বরাবর অংশ bx, তাহলে এদের যোগফলটাই হবে লব্ধি ভেক্টরের x বরাবর অংশ। এখন আমি লব্ধি ভেক্টরটাকে এভাবে করে লিখতে পারতাম যে এদের যে যোগফল লব্ধি ভেক্টর সেটাই কষ্ট এভাবে লেখা যাইত rx i ক্যাপ প্লাস ry j ক্যাপ প্লাস rz k ক্যাপ। এখন বুঝতেছো, আর যদি ab এর লব্ধি হয় তাহলে আর এর যে x বরাবর অংশ সেটা হবে ওদের দুইজনের x বরাবর অংশের যোগফলের সমান। আর এর যে y বরাবর অংশ সেটা হবে ওদের দুইজনের y বরাবর অংশের যোগফলের সমান। ঠিক তেমন করে আমরা বুঝতে পারছি আর এর যে z বরাবর অংশ সেটা হবে ওদের দুইজনের z বরাবর অংশের যোগফলের সমান। তার মানে এখান থেকে লেখা যাবে az প্লাস bz। তাহলে দেখো, rx ry rz বের করে ফেলতে পারছি। তাহলে r ভেক্টরটা সিম্পলি আমরা এভাবে লিখতে পারবো যে r ভেক্টরটা হবে ax প্লাস bx i ক্যাপ। দেখতেছো rx টা হচ্ছে এত। এভাবে করে ay প্লাস by j ক্যাপ, ঠিক তেমন করে az প্লাস bz k ক্যাপ। ওকে, আচ্ছা, তাহলে এই যে দেখো, আমরা কিন্তু দুইটা ভেক্টরকে এইভাবে করে যোগ করা আরো অনেক সোজা না, নিশ্চয়ই বুঝতে পারছি। এভাবে করে যোগ করা আরো অনেক সোজা না, জাস্ট এই সহগগুলোকে যোগ করে দিলেই হয়। সো আমরা এভাবে করে লিখতে পারবো, লেটস সে এ একটা ভেক্টর আছে যেটা হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। বি আর একটা ভেক্টর আছে, লেটস সে এটা হচ্ছে i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আমরা চাচ্ছি এদের যোগফল বের করতে, এদের যোগফল আর বের করতে। তাহলে সেটা বের করা কিন্তু খুবই সোজা। এদের যোগফল আর ইকুয়ালস টু হবে, সহগগুলা যোগ করে দিলেই হয়। দেখো, a এর x এর সহগ, b এর x এর সহগ যোগ করতে হচ্ছে, 2 প্লাস 1 মানে 3i ক্যাপ
3 মাইনাস 1 মানে প্লাস 2 জে ক্যাপ, 5 প্লাস 2 মানে হচ্ছে প্লাস 7 কে ক্যাপ। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, এভাবে করে আমরা অতি সহজেই বের করে ফেলতে পারবো দুইটা ভেক্টরের যোগফল কত হবে। ওকে, তাহলে জাস্ট এই প্রেজেন্টেশনটা আমরা দেখলাম। আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম একটা ভেক্টরকে আই জে কে ক্যাপের মাধ্যমে কিভাবে রিপ্রেজেন্ট করে, সেই ভেক্টরের মান কিভাবে বের করা যায়, এবং আমরা এটাও দেখলাম দুইটা ভেক্টর যদি আয়ত একক ভেক্টরের মাধ্যমে থাকে তাহলে তার যোগফল জাস্ট আই এর সহগগুলো যোগ করে আই, জে এর সহগগুলো যোগ করে জে, কে এর সহগগুলো যোগ করে কে, এভাবে করে দিয়ে দিলে আমরা দুটা ভেক্টরকে সহজেই যোগ করে ফেলতে পারবো। তো এই জিনিসপত্রগুলো আমরা সবাই বুঝি, এই জিনিসপত্রগুলো ডেফিনেটলি আমরা সবাই বুঝি, তাও আমরা এখানে একটু দেখে নিলাম। ওকে, আচ্ছা, এটা যদি বুঝে ফেলি তাহলে চলো আমরা একটা অঙ্ক সলভ করে আসি। তাহলে আমরা একটা অঙ্ক সলভ করে আসি। সেই অঙ্কটা কোথায়? সেই অঙ্কটা হচ্ছে এই জায়গাটাতে। দেখো যে এই যে এই অঙ্কটা আমরা এখন সলভ করতে পারবো। কি বলছে এখানে? বলা আছে দুইটা ভেক্টর দেওয়া আছে। ফার্স্ট অফ অল এ এবং বি দুইটা ভেক্টর দেওয়া আছে, এ এবং বি দুইটা ভেক্টর দেওয়া আছে। বের করতে হবে 3a 2b হলে, মানে 3a ইকুয়ালস টু 2b হলে এখানে দুইটা ধ্রুবকও আছে, তোমরা খেয়াল করে দেখতে পাচ্ছ, একটা এই যে এ, এই যে একটা বি, এই ধ্রুবক দুইটার মান কত? 3a ইকুয়ালস টু 2b হলে ধ্রুবক দুইটার মান কত, এটা আমাদেরকে বের করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে চলো এটা আমরা বের করি। ওকে, 12 এটা হচ্ছে 2b, 6 সমান তো হলো না, 6 দিতে হবে, 6 দিলে সমান হবে। আর এখানে হ্যাঁ, আচ্ছা, এখানে একটা ছোট কারেকশন আছে, এটা 3 না, এটা এখানে 6 আছে, এইটা এখানে 6 আছে, এইটাই দেখতেছিলাম। আচ্ছা, এবার বলছে 3a ইকুয়াল টু 2b হলে ab এর মান কত? তাহলে আমাদের বলাই আছে যে 3a ইকুয়ালস টু হচ্ছে 2b, 3a ইকুয়ালস টু 2b, 3a ইকুয়ালস টু 2b। ওকে, আচ্ছা, তাহলে আমরা এর ভ্যালু বসায় ফেলবো। দেখো এর ভ্যালু আমাদের এখানে অঙ্কে দেওয়া আছে, এ আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ। ওকে, এখানে উপরে ক্যাপ দেয়, এখানে উপরে ক্যাপ দেয়, আমি দেই না, লিখার সুবিধার্থে আমি দেই না। হায়ার স্ট্যান্ডার্ডের বইগুলোতে দেখবা এই ক্যাপ ইউজ করার টাইম নেই, করে না কেউ। তোমরা যখন খাতা কলমে করবা করতে পারো চাইলে। আচ্ছা, ফাইন, এর ভ্যালু আমরা বসাইলাম। তারপর বি এর ভ্যালু এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ, 2i ক্যাপ মাইনাস বি জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। আচ্ছা, তাহলে আমরা একটু গুণ করে ফেলি। যদি গুণ করে ফেলি তাহলে দেখো এই পাশে আসবে 3ai ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 12 কে ক্যাপ। ওকে, আচ্ছা, এইখান থেকে যখন 2 দ্বারা গুণ করব 4i ক্যাপ মাইনাস 2bj ক্যাপ প্লাস 12 কে ক্যাপ। এখন এইটা তো আমাদের সবার বোঝার কথা। এই ইকুয়েশন যেহেতু সমান, ডান পক্ষ বাম পক্ষ যেহেতু সমান, তাহলে আই এর সহগ ডান বামে দুই জায়গাতেই সমান হওয়া উচিত। খেয়াল করে দেখো, দুই পক্ষ যেহেতু সমান, তাহলে এখানে আই এর সহগ 3a, তাহলে এখানে যে আই এর সহগ 4, এটা সমান হওয়া উচিত। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে 3a ইকুয়ালস টু 4। যেহেতু দুই পাশ সমান, তাহলে সহগগুলোও সমান, যার যার সহগ তার সমান হওয়া উচিত। ঠিক তেমন করে দেখো, এইখানে জে এর সহগ -3, এইখানে জে এর সহগ -2b, এই দুটোও সমান হওয়া উচিত। মানে -3 এখানে জে এর সহগ, এখানে জে এর সহগের সমান হওয়া উচিত -2b। ঠিক তেমন করে খেয়াল করে দেখো যে এখানে কে এর সহগ -12, এখানে কে এর সহগ -12। এখানে আরেকটা কারেকশন আছে, সেটা হচ্ছে এই জায়গাটাতে মাইনাস ছিল, এই জায়গাটাতে আমি একটু কারেক্ট করে দিচ্ছি, এই জায়গাটাতে মাইনাস, এই জায়গাটাতে বেসিকলি হচ্ছে গিয়া মাইনাস, এই জায়গাটা ছিল -6,
এই জায়গাটাতে -6 কে ক্যাপ ছিল, নাহলে এটা মিলে না, বুঝছো? এটা একটু ভুল ছিল, প্রিন্টিং মিস্টেক। -6 ছিল, তাহলে দেখো -6 কে ছিল, দ্যাটস ওয়াই এই জায়গাটাতে হবে -12 কে। তাহলে খেয়াল করে দেখো, এইখানের যে জে এর সহগ আমরা দেখতে পাচ্ছি, এইখানের যে জে এর সহগ সেটা হচ্ছে কে এর সহগ, এটা -12, এই পাশেও -12 থাকা উচিত। দেখো এখানেও -12ই আছে, মিলছে তো, এখানে -12 এখানে এটা মিলছে। তাহলে এটা যেমন সমান, তাহলে এখানে জে এর সহগ -2b, এখানে জে এর সহগ -3, এই দুটাও সমান হবে। ঠিক তেমন করে এখানে আই এর সহগ 4, এখানে আই এর সহগ 3, এই দুটাও সমান হবে, সবগুলো সমান ধরছে। এখন এটা সমান ধরার কোনো মানে নেই, -12 = -12, এখান থেকে তো কিছু আসবে না, ফাইন। তাহলে এবার এখান থেকে ক্যালকুলেশন করি। দেখো এই লাইন থেকে এই কস টু আসবে 4/3, এই লাইন থেকে দেখতেছো মাইনাস মাইনাস চলে যাবে, বি কস টু আসবে 3/2। তাহলে খেয়াল করো, আমরা কিন্তু আমাদের আনসার পেয়ে গেছি। জাস্ট এইটাই আমাদের আনসার, যে এ বি এর ভ্যালু কত হবে। নিশ্চয়ই সবাই এটা আমরা বুঝতে পারছি, ক্লিয়ার? ডেফিনেটলি সবাই এটা বুঝতে পারছে, এটা একটা এমসিকিউ হতে পারে, বুঝছি তো? ক্লিয়ার, গুড। ওকে, ফাইন, এতটুকু আমরা সবাই বুঝে ফেলতে পারছি, বুঝছি, গুড। তাওসিফ বলছো ক্লিয়ার, এতটুকু সোফার ক্লিয়ার, সবার জন্য এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এবার চলো আমরা একটু সামনে যাই, আমরা আর একটু সামনে যাই। আচ্ছা, আমরা এবার এই অঙ্কটা করব। এই অঙ্কটা বেশ সুন্দর একটা অঙ্ক। এখানে বলছে একটি উড়ন্ত পাখির ডানা দিয়ে, একটি উড়ন্ত পাখির ডানা দিয়ে, ডান ডানা দিয়ে এতটুকু বল দেয়। একটি উড়ন্ত পাখি ডান ডানা দিয়ে, একটি উড়ন্ত পাখি ডান ডানা দিয়ে এতটুকু বল বাতাসে প্রয়োগ করার মুহূর্তে পাখির উপর বলের প্রযুক্ত প্রতিক্রিয়া বল, পাখির উপর বাতাসের প্রযুক্ত প্রতিক্রিয়া বল, পাখির উপর বাতাসের প্রযুক্ত প্রতিক্রিয়া বল আমাদের এখানে দেওয়া আছে এত হলে, কোশ্চেন করা হয়েছে যে বাম ডানা দিয়ে বাতাসে প্রযুক্ত বল কত হবে। বাম ডানা দিয়ে বাতাসে প্রযুক্ত বল কত হবে। এখন এখানে আমাদের আগে দেখতে হবে যে পাখি ওড়ার কনসেপ্টটা আমরা একটু বুঝবো। হ্যাঁ, পাখি ওড়ার কনসেপ্টটা আমরা একটু দেখে ফেলি। দেখো, একটা পাখি যখন ওড়ে, পাখি দুইটা ডানা দিয়ে বাতাসে বল দেয়। সো এইটা হচ্ছে পাখিটা যা দুইটা ডানা দিয়ে বাতাসে ডানা ঝাঁপ দেয়। তাহলে বুঝতে পারতেছো যে পাখিটার যে এই ডানা আছে, এই ডানা দিয়ে বাতাসে একটা বল দেয়, ডান ডানা দিয়ে, বাম ডানা দিয়ে বাতাসে একটা বল দেয়। তো ধরলাম এটা ডান ডানা দিয়ে প্রযুক্ত বল পি, একটা বল ডান ডানা দিয়ে দিল, আর একটা বল বাম ডানা দিয়ে দিল, এটা হচ্ছে কিউ। আমি ধরে নিলাম এটা ডান, হ্যাঁ, এটা দিয়ে ডান ডানা, এটা হচ্ছে বাম ডানা, দুই ডানা দিয়ে দুইটা বল দেয়। বল দিলে খেয়াল করে দেখো, এই বিন্দুতে পাখি কিন্তু একটা লব্ধি বল দেয়। সেই লব্ধি বলটা কত হবে এটা বুঝতে পারছো? এই ভেক্টর এবং এই ভেক্টরের লব্ধি, এই যে এরকম একটা লব্ধি বল সে তৈরি করে, যেটাকে আমরা বলতেছি আর। এখন বুঝতেছো, এই পি প্লাস কিউ এদের মাঝে একটা কোণ আছে, এদের যোগফলটাই আর। তাইলে আর ইকুয়ালস টু পি প্লাস কিউ, নিশ্চয়ই সবাই বুঝতেছি, আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। ওকে, আচ্ছা, তাহলে এটা কি? ডান ডানার বল, ডান ডানার বল। এইটা কি? বাম ডানার বল, বাম ডানার বল। কতটুকু বল দিছে, আর এই দুইটা মিলে একটা লব্ধি বল দিছে। সেই বলটার কারণে পাখিটা সামনে আগাইছে। কেন সামনে আগাইছে? পাখি এই লব্ধি বলটা বাতাসে দিছে, বাতাসে সে লব্ধি বলটা দিছে। এখন ওই যে নিউটনের থার্ড ল, প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। তাহলে বুঝতেছো, বাতাসের উপরে পাখি যদি এই বল দেয়, তাহলে বাতাস পাখির উপরে আর একটা বল দেয়, বাতাস পাখির উপরে প্রতিক্রিয়া বল দেয়, বাতাস পাখির উপরে প্রতিক্রিয়া বল দেয়। এটা যদি ক্রিয়া বল হয়, তাহলে বাতাস পাখির উপরে দেয় প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল দেয় কার উপরে? পাখির উপরে।
পাখির উপর। এবং আমাদের এটা জানা আছে প্রতিক্রিয়া বল মানে ক্রিয়া বল প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক, ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের মাইনাস হয়, সমান এবং বিপরীত। নিউটনের থার্ড ল সবার নিশ্চয়ই মনে আছে, নিউটনের থার্ড লতে আমরা শিখেছিলাম প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এবং প্রতিক্রিয়া বল হচ্ছে গিয়ে এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল হচ্ছে ক্রিয়া বলের সমান এবং বিপরীত। এখন এইটা হচ্ছে ক্রিয়া বল যেটা বাতাসের উপরে পাখি দেয়, আর প্রতিক্রিয়া হচ্ছে যেটা পাখির উপর বাতাস দেয়। আমাদের যে বলটা দেওয়া আছে দেখো এটা কি দেওয়া আছে, বলছে পাখির উপর বাতাসের প্রতিক্রিয়া বল, মানে আমাদের প্রতিক্রিয়া বলটা দেওয়া আছে। প্রতিক্রিয়া বলটা হচ্ছে আর প্রাইম, সেটা কত দেওয়া আছে -4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ, এটা প্রতিক্রিয়া বল। তাহলে এই ক্রিয়া বলটা কত, ক্রিয়া বলটা এটা প্রতিক্রিয়ার মাইনাস, তাহলে প্রতিক্রিয়া বলতে এইটা, তাহলে ক্রিয়া বল হবে ওইটার মাইনাস। প্রতিক্রিয়া বল হচ্ছে -4i প্লাস 3j মাইনাস k। এইটারে মাইনাস করলে ক্রিয়া পাবো, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া মান সমান, জাস্ট প্রতিক্রিয়ার মাইনাস করলে ক্রিয়া পাই। তাহলে এই আর বের করতেছি, আমাদের দেওয়া আছে কিন্তু প্রতিক্রিয়াটা, দেখো প্রতিক্রিয়া বল দেওয়া আছে, ওটাতে মাইনাস করে দিলে আমরা পাবো ক্রিয়া বলটা কত। আচ্ছা, তাহলে এখান থেকে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ প্রতিক্রিয়া বল আমরা পেয়ে গেছি। এবার আমরা মানে ক্রিয়া বল আমরা পেয়ে গেছি, এবার আমরা এই সূত্র থেকেই কিন্তু আগায় যেতে পারি। এই সূত্র থেকে আমরা কেমনে আগাইতে পারি, দেখো এইখানে আর এর মান আমরা পাইছি যে এইটার মান কত, এটার মান এখানে যেটা হচ্ছে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। এইবার ডান ডানা দিয়ে প্রযুক্ত বলের মান আমরা জানি P, ডান ডানা দিয়ে প্রযুক্ত বল হচ্ছে এই যে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ প্লাস কিউ ভেক্টর। এই কিউ ভেক্টরটা কি, কিউ ভেক্টরটা হচ্ছে বাম ডানা দিয়ে প্রযুক্ত বল। এবার দেখো এটা তো হয়ে গেছে, এই কিউ বের করতে হলে আমরা জাস্ট এইটাকে ওই পাশে নিয়ে বিয়োগ করাই দিব। তাহলে এই লাইন থেকে খেয়াল করে দেখো কিউ ইকুয়ালস টু এইটা যদি ওই পাশে বিয়োগ করাই 4 মাইনাস 2, তাহলে কত হবে 2i ক্যাপ। এই 4 থেকে এই 2 ওই পাশে যা বিয়োগ হয়েছে, এখানে -3 আছে, এই +3 ওই পাশে গেলে -3, -3 সঙ্গে -3 যোগ হয়ে হবে -6j ক্যাপ। তারপর এখানে আছে 5k ক্যাপ, এই 5k ক্যাপ ওই পাশে গেলে 1 -5k ক্যাপ মানে -4k ক্যাপ। তাহলে দেখো আমরা কিন্তু পেয়ে গেছি বাম ডানা দিয়ে ও বাতাসে কতটুকু বল কাজ করাইছে, বাম ডানা দিয়ে বাতাসে কতটুকু বল কাজ করাইছে। আমি আরেকবার সামারি টেনে দিচ্ছি, আমাদের এই ডান ডানার বলটা দেওয়া ছিল, ডান ডানা দিয়ে প্রযুক্ত বল দেওয়া ছিল, বের করতে হবে বাম ডানা দিয়ে প্রযুক্ত বল কত। আমরা বুঝতে পারছি দুই ডানার প্রযুক্ত বলের যোগফলটাই হবে ক্রিয়া বল, কিন্তু ক্রিয়া বল দেওয়া নাই, বলা আছে প্রতিক্রিয়া বল, বাতাস ওরে কতটুকু প্রতিক্রিয়া বল দেয় সেটা দেওয়া আছে। তাহলে প্রতিক্রিয়া বলকে মাইনাস করে দিলে আমি পাবো ক্রিয়া বল, ও কতটুকু বল বাতাসে দিছে। সেই আর যখন পেয়ে গেছি, সেই আর থেকে এই পি কে বিয়োগ করে দিলে কিউ পেয়ে যাব, মানে বাম ডানা দিয়ে বাতাসের উপরে সে কতটুকু বল দিয়েছে। হোপফুলি সবাই এতটুকু বুঝে ফেলছো, ক্লিয়ার? ওকে ফাইন। মোহাম্মদ মোশাররফ হোসেন বলছো ক্লিয়ার, তারপরে শাহরিয়ার জয় বলছো ক্লিয়ার। রোহান বলছো ভেক্টর কি বিয়োগ করা যায়? হ্যাঁ, ভেক্টর বিয়োগ করা যায়। ভেক্টর বিয়োগ করা নিয়ে একটা টপিকই আছে, ভেক্টর বিয়োগ করা নিয়ে একটা টপিকই আছে যেটা আমরা পড়বো সামনের ক্লাসে, এটা পড়বো। ওকে হ্যাঁ, হিমেল বলছো ফিজিক্স আসলেই সুন্দর, ট্রু, হ্যাঁ ফিজিক্স অনেক বেশি সুন্দর। আচ্ছা ভাইয়া, আজকেও নেটওয়ার্ক প্রবলেম হইতেছে, ক্লাসের টাইম এই জন্য সমস্যা হয়। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম কেন হইতেছে এটা নিশ্চয়ই তোমরা জানো, সারিয়া তুমি জানো হয়তো, বা তোমরা অনেকেই জানো যে স্পষ্টভাবে আমি না বলি, কোন একটা পলিটিক্যাল সমাবেশ হচ্ছে ঢাকাতে, এইটাকে আটকানোর জন্য নেটওয়ার্ক এবং চলাচল সবকিছু বন্ধ করে রাখা হয়েছে। নেটওয়ার্কে প্যারা দিচ্ছে, রিসেন্ট টাইমে দিচ্ছে, এটা ন্যাশনাল ইস্যু, এটা শুধুমাত্র কিন্তু আমাদের ইস্যু না, ন্যাশনাল ইস্যু, তো একটু প্রবলেম দিচ্ছে। তো তার ভিতরে আমি যতটুকু পাচ্ছি পড়াচ্ছি। আচ্ছা ওকে, মোহাম্মদ হাসান বলছো ক্লিয়ার। এইটার আনসারটা একটু লিখে দেন ভাই। এই যে আনসার, এটাই যে আনসার লিখে দিছি। ও আচ্ছা, আনসার লিখে দিতে বলছো, এই যে আনসার। আচ্ছা গেল, ফাইন। সুপ্ত বলছো ভাই প্রতিক্রিয়া বলটা আবার বলেন। ওই যে নিউটনের থার্ড ল পড়ছো না,
ক্রিয়া বল, এটা ক্রিয়া বল, এটা প্রতিক্রিয়া বল। ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল দুজনের মান সমান, দিকে বিপরীত। ওই যে আমরা 9 পড়ছি নিউটনস লয়ে, থার্ড ল, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। তার মানে আমাদের এখানে লাগতো এই আর তো দেওয়া নাই, দেওয়া আছে প্রতিক্রিয়া বলের মান দেওয়া আছে। এখন প্রতিক্রিয়া বল হচ্ছে এইটা, সেই প্রতিক্রিয়া বলটাকে মাইনাস দ্বারা গুণ করলেই তো আমি ক্রিয়া বল পেয়ে যাচ্ছি। সো এখানে এইটারে মাইনাস দ্বারা গুণ করে দিছি, এই যে ক্রিয়া বল পাইছি, মানে এই আর পাইছি। সেই আর থেকে এই পি কে বিয়োগ করলেই কিউ কে পেয়ে গেছি। নিশ্চয়ই বুঝতে পারছি। ওকে, ফাইন, ক্লিয়ার, এতটুকু আমরা বুঝছি। এই পর্যায়ে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ভেক্টরের যোগ শিখবো আমরা ভেক্টরের যোগ না, সরি, আমরা এখন যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে গিয়ে ভেক্টরের, আচ্ছা, গুণন শিখবো। ভেক্টরের আমরা গুণন শিখবো। ভেক্টর বিয়োগও করা যায়, ভেক্টর বিয়োগটা আমি একটা আলাদা ক্লাসের জন্য রাখছি। তো আজকে আমরা ভেক্টরের গুণনটা একটু দেখবো। ভেক্টর গুণন, ভেক্টর গুণন, ভেক্টর গুণনের 2 রকম নিয়ম আছে। এই নিয়মগুলো আমরা জানবো, কিভাবে গুণ করে এগুলা শিখবো। পরবর্তীতে আস্তে আস্তে করে এটা অনুধাবন করতে পারবো এই জিনিসগুলো কিভাবে আমাদের কাজে লাগে, কেন এগুলো আমরা করেছি। আচ্ছা, ভেক্টরের গুণন, ভেক্টরের গুণন। সো ভেক্টরের গুণন 2 রকম হয়। আমি যেভাবে তোমাদেরকে শিখাবো জাস্ট ওইভাবেই মনে রাখবা, আস্তে আস্তে আমরা এটা ইনডেপটা বুঝতে পারবো। এই একটা ব্যাপার আছে না, পানিতে প্রথমে পা রাখলে মনে হয় অনেক ঠান্ডা, কিছুক্ষণ পরে মনে হয় ঠিকই আছে, বডি টেম্পারেচারের মতোই হয়ে গেছে। সো কিছুটা সময় লাগে, তাই না? তো এই জন্য তোমাদের ফার্স্ট ইয়ার স্টুডেন্টের সবচেয়ে বড় প্রবলেম হয়, কিছু কিছু জিনিস প্রথমে মনে হচ্ছে যে এরকম কেন, বাট একটু হজম করো, চ্যাপ্টার বাই চ্যাপ্টার আগাইতে থাকলে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি সব যখন একই জায়গায় আসে তখন বোঝা যায় আচ্ছা হ্যাঁ ওগুলো তো অবভিয়াস ছিল। ফাইন, আচ্ছা, ভেক্টরের 2 রকমের গুণন হয়। সো এই 2 রকমের গুণন সম্পর্কে আমরা জানবো। 2 রকমের গুণনের ভিতরে একটাকে আমরা বলি ডট গুণন, ডট গুণন, বা এটাকে আরেকটা নাম হচ্ছে স্কেলার গুণন, স্কেলার গুণন, ডট গুণন বা স্কেলার গুণন। আরেক ধরনের গুণন আছে যেটাকে আমরা বলি ক্রস গুণন, এবং এটার আরেকটা নাম হচ্ছে ভেক্টর গুণন, ভেক্টর গুণন। ওকে, তাহলে আমরা এটা মনে রাখবো যে ভেক্টরের 2 রকমের গুণন হয়, একটা ডট গুণন আর একটা হচ্ছে ক্রস গুণন, একটা ডট গুণন আর একটা ক্রস গুণন। এদের সংজ্ঞাগুলোও আমরা বুঝে নিচ্ছি। দেখো, ডট গুণন, ডট গুণন হচ্ছে যদি 2টা ভেক্টরের গুণফল একটা স্কেলার রাশি আসে তখন সেটাকে আমরা বলি ডট গুণন। 2টা ভেক্টরের গুণফল যদি একটা স্কেলার হয় সেটাকে আমরা ডট গুণন বলি। মনে করো এ একটা ভেক্টর, যেটা হচ্ছে ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ। বি আর একটা ভেক্টর যেটা হচ্ছে bx i ক্যাপ by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। এখন এই 2টা ভেক্টরের যদি আমরা গুণফল পাই একটা স্কেলার রাশি, সেই গুণকে আমরা বলি ডট গুণ বা স্কেলার গুণন। লেটস সে এ ভেক্টর ডট বি ভেক্টর করলাম, এ ভেক্টর ডট বি ভেক্টর। এইটা করলে গুণফলটা যদি একটা স্কেলার রাশি হয়, গুণফলটা যদি একটা স্কেলার রাশি হয় মানে যার কোনো দিক নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো ডট গুণ। ডট গুণ দ্যাটস এখানে একটা ডট দেওয়া হয়েছে। ওকে, এখন মনে রাখবা এ ভেক্টর ডট যা যা লিখবো সেগুলো প্রত্যেকটা সূত্র আকারে আমরা মনে রাখবো। এ ভেক্টর ডট বি ইকুয়ালস টু হচ্ছে এ বি কস থিটা। এ ভেক্টর ডট বি হচ্ছে এ বি কস থিটা। এ বি কস থিটা বলতে লেটস সে এইটা একটা ভেক্টর এ, এইটা একটা ভেক্টর বি, তাহলে এই 2টার মাঝে একটা কোণ আছে না, এই থিটাটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ। তাহলে তোমরা বলতে পারো এরকম, এ নামক একটা ভেক্টরের সঙ্গে বি নামক আরেকটা ভেক্টরকে, এই 2টা ভেক্টরকে ডট গুণ যখন আমি করি তখন সেই গুণফল যেহেতু স্কেলার রাশি, স্কেলার রাশি সিম্পলি খালি একটা মান থাকে, দিক তো থাকে না, সেই মানটা হবে হচ্ছে এ দ্বারা বোঝাচ্ছে এ এর মান, বি দ্বারা বোঝাচ্ছে বি এর মান, মানে এ ভেক্টরটার মান, আর বি দ্বারা বোঝাচ্ছে বি ভেক্টরটার মান। এবং এই থিটাটা হচ্ছে
এ বি এর মধ্যবর্তী কোণ, এ বি এর মধ্যবর্তী কোণ, এ বি এর মধ্যবর্তী কোণ। তার মানে আমি যদি এভাবে বলে দিতাম এ ভেক্টরটার মান 3 একক, বি ভেক্টরটার মান 2 একক এবং মাঝের কোণ 60 ডিগ্রি, তাহলে তোমরা এদের ডট গুণফলের মান বের করতে পারতা। এ এর ভ্যালু 3, বি এর ভ্যালু 2, 3 × 2 6, আর cos 60 মানে হচ্ছে হাফ, 6/2 মানে 3 আসতো ডট গুণফলের মান। নিশ্চয়ই বুঝতে পারছো। এইটা একটা ওয়ে। আরেকটা ওয়ে, যদি এরকম মান এবং কোণ আকারে থাকে তাহলে এভাবে আমরা ডট গুণফলের মান বের করব। আরেকটা ওয়ে হচ্ছে গিয়ে যদি এভাবে করে আয়ত একক ভেক্টরের মাধ্যমে থাকে, আমরা দেখেছি মাঝে মাঝে এরকম আয়ত একক ভেক্টরের মাধ্যমেও থাকতে পারে। যদি এভাবে আয়ত একক ভেক্টরের মাধ্যমে থাকে, যদি আয়ত একক ভেক্টরের মাধ্যমে থাকে, সেই ক্ষেত্রে এভাবে যদি আয়ত একক ভেক্টরের মাধ্যমে থাকে, সেই ক্ষেত্রে ডট গুণফলটার মান হবে হচ্ছে যার যার সহগের গুণফলের যোগফল, যার যার সহগের গুণফলের যোগফল, মানে ax bx প্লাস ay by প্লাস az bz, যার যার যে সহগ আছে, এটার সঙ্গে এটা সহগ, এটার সঙ্গে এটা সহগ, এটার সঙ্গে এটা সহগ, যার যার সহগের গুণফলের যে যোগফল, এভাবেও বের করা যায়। এভাবে দুইটা ভেক্টর থাকলে এইভাবে বের করব, আর যদি দুইটা ভেক্টরের মান এবং মাঝের কোণ দেওয়া থাকে তাহলে এভাবে বের করব। তাহলে দেখো এই লাইনটা আমরা মনে রাখবো, সর্বোপরি আমরা এই লাইনটা মনে রাখবো। দুইটা ভেক্টরের ডট গুণফল, দুইটা ভেক্টরের ডট গুণফল বের করার ওয়ে হচ্ছে এ বি cos θ, দুইটা ভেক্টরের মান এবং তাদের মাঝে কোণ দিলে হয়, অথবা আয়তাকার ভেক্টরের মাধ্যমে থাকলে আমরা সিম্পলি যেটা করব, যার যার সহগ আছে সেই সহগগুলোর গুণফল আনুষঙ্গিক গুণফল নিয়ে যোগ করে দিলে হয়ে যাবে। এটা হচ্ছে ভেক্টর ডট গুণের নিয়ম। ওকে, আচ্ছা, এর উপরে অনেক সিম্পল টাইপের অঙ্ক আছে, সবগুলো আজকেই আমি করা রাখবো, এর পরের ক্লাসগুলোতে আমরা অ্যাডভান্সে যাব। তো ডট গুণফল কেমনে বের করতে হয় সেটা আমরা বুঝে গেছি। এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্রস গুণফল। এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে ক্রস গুণফল। আচ্ছা, সো অনেকেরই নেটওয়ার্কে প্রবলেম দেখাচ্ছে, অনেকেরই নেটওয়ার্কের প্রবলেম দেখাচ্ছে। সো আজকে ক্লাসকে আমরা আর খুব যে বেশি লম্বা করবো এমন না, অনেকেরই নেটওয়ার্কে দেখাচ্ছে। আমরা আজকে ক্লাসকে, হ্যাঁ নেটওয়ার্কে অনেক প্রবলেম, আজকে ক্লাসকে আমরা বেশি লম্বা করবো না, আর জাস্ট 2 মিনিট, আমাকে 2 মিনিট টাইম দাও। cos θ কেন আসছে সূত্রে, এটা বলছো রোহান। cos θ কেন আসছে এই ব্যাখ্যা আমি দেই নাই, cos θ কেন আসছে এই ব্যাখ্যা আমি দেই নাই, এই ব্যাখ্যা আমরা পরে জানবো। এই ব্যাখ্যা দেই নাই কারণ হচ্ছে এই ব্যাখ্যা দিতে গেলে এখন এমন কিছু ব্যাখ্যা আমি টেনে নিয়ে আসবো, যেই ব্যাখ্যা শোনার পরে তোমার এখানের ব্যাখ্যা তো রাখো, ব্যাখ্যাটা পড়ার ইচ্ছাই নষ্ট হয়ে যেতে পারে। সো দ্যাটস ওয়াই আমি ওই ব্যাখ্যাটা এখানে দেই নাই। মানে স্টাডিটা অনেকটা সার্কেলের মতো, যেখান থেকেই শুরু করব, এখান থেকে শুরু করে আমি এদিকে আগাইলে তোমার একটা কোশ্চেন আসবে, এইটা কেন হয়েছে, এইটার ব্যাখ্যা আবার তার পেছনে আছে, তাহলে আবার উল্টা দিকে যাওয়া লাগে, তাহলে তো আবার পড়ালেখা ঠিক হবে না। বাট আমরা ঘুরে ঘুরে যখন এখানে আসবো তখন বুঝবো আচ্ছা এই কারণেই প্রথম দিনে এটা ছিল। সো বুঝতে পারছো নিশ্চয়ই। তো এখানে আমি ব্যাখ্যাটা দেই নাই, এই ব্যাখ্যা এখানে দরকার নাই, আপাতত দরকার নেই, পরে যে আমি ব্যাখ্যা দিব যখন আমরা অতটুকু ম্যাচিউর হব। সো আমরা এতটুকু জানবো যে ডট গুণ থাকলে মানটা হয় একটা স্কেলার, এবং ডট গুণ থাকলে এ বি cos θ, আর যদি আয়তকের মাধ্যমে থাকে তাহলে এরকম। আর স্কেলার, আর যদি ক্রস গুণ থাকে, আমরা আর বেশি না 2-3 মিনিট ক্লাস করবো, এরপর আজকে ক্লাস শেষ করবো, নেটওয়ার্কে অনেক প্রবলেম। আচ্ছা, এবার আমরা জাস্ট ক্রস গুণনের সূত্রগুলো জেনে নিব। ক্রস গুণন, ক্রস গুণন, ক্রস গুণন হচ্ছে, লেটস সে আমাদের কাছে দুইটা ভেক্টর আছে এ এবং বি, ক্রস গুণ দ্বারা বুঝায় এ ক্রস বি, এটা দ্বারা বুঝায় গুণ, ক্রস গুণ। এবং ক্রস গুণ করলে গুণফলটা আরেকটা ভেক্টর হবে, ক্রস গুণ করলে গুণফলটা আরেকটা ভেক্টর হবে, ক্রস গুণ করলে গুণফলটা আরেকটা ভেক্টর হবে। এখন এটাকে কিভাবে প্রকাশ করে মনে রাখবা, এ ক্রস বি, এ ক্রস বি এই ভেক্টরকে এভাবে করে লেখা হয় এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা, এর মান বি এর মান, আর থিটা হচ্ছে ওদের মধ্যবর্তী কোণ। লেটস সে আমাদের কাছে একটা তল আছে,
লেটস সে আমাদের কাছে একটা তল আছে, এটা একটা তল, হ্যাঁ দেখতে পাচ্ছ এইটা একটা তল আছে, হ্যাঁ বড় হয়ে গেছে, এই যে এইটা একটা তল আছে, হ্যাঁ এই তলে দুইটা ভেক্টর আছে, ধরে নিলাম এইটা একটা ভেক্টর এ, এইটা একটা ভেক্টর বি, একটা তলে দুইটা ভেক্টর আছে। এখন এ ক্রস বি করলে, এ থেকে বি এ ক্রস করলে মনে রাখবা আমরা এখানে একটা স্ক্রু বসায়া, ডান হাতে স্ক্রু রুলে এইখানে একটা স্ক্রু বসায়া এ থেকে বি এ ঘুরাবো, এ থেকে বি এ ঘুরাইলে সেটা যদি এন্টি ক্লকওয়াইজ হয় তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটার দিক হবে তলের লম্ব। তাহলে খেয়াল করে দেখো যে এখানে এ ক্রস বি যখন আমি করতেছি, তোমরা সবাই স্পষ্ট বুঝতে পারার কথা, এখানে এ থেকে বি তে যখন ক্রস করাচ্ছি তখন এটা এন্টি ক্লকওয়াইজ। এন্টি ক্লকওয়াইজ হইলে, এন্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত হলে তলের লম্ব, মানে এই ভেক্টরটার দিক হবে তলের লম্ব এই দিকে। এই ভেক্টরকে আমি বললাম সি ভেক্টর, লেটস সে এই ভেক্টরকে আমি বললাম সি ভেক্টর, এদের যে গুণফল, এদের যে ক্রস গুণফল, এটাকে আমি বললাম সি ভেক্টর। ক্রস গুণফল করলে আরেকটা ভেক্টর পাই আমরা বলেছি, তাহলে এইটা হবে সেই সি ভেক্টর। যদি আবার এরকম হইতো, লেটস সে এই যে আরেকটা তল আছে, এই তলে দুইটা ভেক্টর আছে, এবার মনে করো এ আছে এইদিকে, বি আছে এইদিকে, এখন আমরা চাই এ ক্রস বি, এই সি ভেক্টরটা কিন্তু এখানে ছিল এ ক্রস বি, খেয়াল করে দেখো এ থেকে বি তে ক্রস করাইলে এন্টি ক্লকওয়াইজ, এখানে আমরা যখন ক্রস করাইছি এইটা আসছে এন্টি ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ দ্যাটস এটা তলের উপরের দিকে। এইখানে যদি আমি এ ক্রস বি করাই, খেয়াল করো এ ক্রস বি, এটা কি ক্লকওয়াইজ না? ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে হইলে হবে ক্লকওয়াইজ, যদি হয় তাহলে তল বরাবর নিচের দিকে, যদি ক্লকওয়াইজ হয় তাহলে সেই ক্ষেত্রে তল বরাবর নিচের দিকে। তাহলে দেখতেছো এখানে এ ক্রস বি যখন আমরা নিয়েছি সেটা পেয়েছি ক্লকওয়াইজ, সেটা পেয়েছি ক্লকওয়াইজ, দ্যাটস ওয়াই নিচের দিকে, এটাই হবে আমাদের সি ভেক্টর। সি ভেক্টরটা হচ্ছে এখানে বেসিক্যালি এ ক্রস বি। তাহলে আমরা এভাবে জানবো যে দুটা ভেক্টর থাকলে তার ক্রস গুণফল আরেকটা ভেক্টর বোঝায়। এখন সেই ভেক্টরটার দিক কোন দিকে হবে? যদি ভেক্টর দুটা ক্রস করলে এন্টি ক্লকওয়াইজ আসে তাহলে উপরে, আর যদি ভেক্টর দুটা ক্রস করলে ক্লকওয়াইজ আসে তাহলে নিচে। এবং সেই ভেক্টরের মান, এটা দ্বারা বোঝায় মান হবে এবি সাইন থিটা, মানে এ এর মান, বি এর মান এবং ওই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন এই ক্রস গুণফলকে আবার এভাবেও লেখা হয়, যেমন সি হচ্ছে এ এবং বি ভেক্টরের ক্রস গুণফল, এটাকে এভাবে করে লেখা যায় একটা ডিটারমিনেন্টের মাধ্যমে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। প্রথমে যেটা আছে তার সহগগুলা বসবে এ এক্স এ ওয়াই এ জেড, এরপরে যে আছে তার সহগগুলা বসবে বি এক্স বি ওয়াই বি জেড। আয়ত এককের মাধ্যমে থাকলে, আয়ত একক ভেক্টরের মাধ্যমে থাকলে এরকম একটা নির্ণায়ক বানায়া সেটারে বিস্তার করলে যে ভেক্টরটা আসবে সেটাই হবে এদের ক্রস গুণফলের মান। তাহলে এভাবে করেও আমরা আয়ত একক ভেক্টরের মাধ্যমে থাকলে ক্রস গুণফল বের করতে পারবো। আর যদি মান কোণের মাধ্যমে থাকে তাহলে সেই ভেক্টরটার মান হবে, এখান থেকেই আমরা বুঝতেছি এ বি সাইন থিটা, এবং দিকটা বের করব। ক্রস গুণ করলে যদি এন্টি ক্লকওয়াইজ আসে তাহলে উপরে, ক্রস গুণ করলে এন্টি ক্লকওয়াইজ আসলে উপরে, ক্রস গুণ করলে ক্লকওয়াইজ আসলে নিচে, সেই দিকটা আর মানটা এখান থেকে। আর আয়ত একক ভেক্টর থাকলে এই নিশ্চয়কটাতে বসায় এটাতে বিস্তার করলে যে ভেক্টর আসবে সেটা। একটুক জানলেই আজকে চলবে। আজকে ক্লাসকে আমরা আর বড় করতে চাই না, যেহেতু নেটওয়ার্কের ভয়ানক প্রবলেম দিচ্ছে সবাইকে। তো এতটুকু পর্যন্ত সবাই আমরা বুঝতে পারছি। তাসফিম আজমি বলছো ভাই এগুলার প্রমাণ কি লাগবে? কিচ্ছু লাগবে না, এগুলোর প্রমাণ কিচ্ছু লাগবে না। আমি তোমাদের বারবার এটা বলতেছি, এই গুণন আমি পড়াইতে গেলে ফার্স্ট ইয়ারের পোলাপানে অনেক প্রবলেম হয়। ভেক্টরে এমন অনেকগুলো জায়গা আছে, ভেক্টর গুণন, তারপর হচ্ছে ভেক্টর ক্যালকুলাস, ফার্স্ট ইয়ারে পড়াইতে গেলে প্রবলেম হয়। কিন্তু ফার্স্ট ইয়ারেরই 3 মাস চলে গেলে আবার এগুলো ইজি হয়ে যায়, কজ এই জিনিসগুলোর সঙ্গে ম্যাথের কিছু সম্পর্ক আছে। হ্যাঁ, এখন এগুলো প্রমাণ করা যাইতো, এগুলো নানা রকম ভাবে প্রমাণ করা যাইতো, সেইগুলা করতে গেলে বরঞ্চ তোমার ভালো করতে দেয়া তোমার বিপরীত অবস্থা হইতো। ছোটবেলায় যোজনী পড়েছিলা, মনে আছে? যোজনী কেমনে করতাম আমরা? অ্যালুমিনিয়াম অক্সাইড বানাবো, এমনে করতাম না যে ওর যোজনী আসবে ওর কাছে, ওর যোজনী যাবে ওর কাছে, এই হয়ে গেল অ্যালুমিনিয়াম অক্সাইড।
তখন কি তুমি জিজ্ঞাসা করছিলা যে যোজনী কি, আর আপনি এটাতে এরা কেন বসাইলেন? তখন কেন ব্যাখ্যা লিখে নাই? তার কারণটাও খুব সিম্পল। তখন এই ব্যাখ্যা যদি দিতে যাইতো যোজনী হচ্ছে যে কোনো ইলেকট্রনের ভ্যালেন্স সেলের ইলেকট্রন শেষতম কক্ষপথে যতগুলি ইলেকট্রন সে ছাড়তে পারবে সেটা তার যোজনী। যদি অষ্টকের কাছাকাছি ভ্যালু হয় তাহলে সে গ্রহণ করবে, যদি অষ্টকের হাফ অষ্টকের বা হাফ অক্টেটের থেকে লোয়ার ভ্যালু হয় তাইলে সে যোজনী গ্রহণ করবে। এইগুলা যদি তোমারে বলতাম আমি ক্লাস 6-এ, তাহলে তোমার আর যৌগ গঠন করাই হইতো না, তাই না? সেই যৌগ গঠন করার পরে তুমি যখন ইন্টারে আসছো, এখন তুমি জানো যোজনী কি, কোথায় কেমনে সরাইতে হয়, ব্যালেন্স সেল কি। তো ওইটা আমি কেন বলছি নিশ্চয় সময় বুঝতে পারছো। ওই সময় ওইটা বুঝাইতে গেলে তোমার হয়তো বা এই সংকেত লেখাই শিখা হইতো না। সংকেত লেখা শিখছো, ক্লাস বাই ক্লাস উঠছো, এখন আইসা তোমার কাছে মনে হয় দূর 6-7 বইয়ে কি সব আদায়রা জিনিসপত্র ছিল, এটা তো উল্টা উল্টা লিখছিল। এখন কথা হচ্ছে ভেক্টর গুণনের ব্যাখ্যা যদি আমি তোমাদেরকে এখন বুঝাইতে যাই, কেন এটা হইলো ওইটা, ওইটা হইলো এটা, তাইলে বিশ্বাস করো একদম ম্যাসাকার লেগে যাবে। তো আমি সেটা চাইনি। আমি চাইছি সিম্পলি আজকের ক্লাসে জাস্ট ডট গুণন হইলে কিভাবে করে ডট গুণনের মান বের করা যায়, ক্রস গুণন হইলে কিভাবে করে ক্রস গুণনের মান বের করা যায়, এবং হচ্ছে সেই ওয়েটা দেখাই রাখছি, এটা হইলে এরকম হবে, এটুক জানাইছি। এরপরে আমরা সকল অঙ্ক করতে পারবো ক্রস গুণ ডট গুণনের। তোমার পরীক্ষায় তুমি 100-তে 100 পাওয়ার মতো নাম্বারই এখান থেকে পাবা, বাট এর প্রমাণগুলো ধীরে ধীরে আমরা সামনে দেখবো। ওকে, প্রমাণগুলো এই ক্লাসে দেখাইতে গেলে তোমাদের অনেকেরই প্রবলেম হবে, তাতে কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। আমরা এখান থেকে এটাকে ব্যালেন্স করতে পারবো। নিশ্চয়ই সবাই এতটুকু বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা, দিক কোন দিক হবে? প্রিয়তোষ কুমার বলছো, এইখানে আমি বলে দিচ্ছি দিক কোন দিক হবে। এইখানে ক্রস গুণ করলে একটা ভেক্টরই বেরোবে, এটারে ক্রস গুণ করলে একটা ভেক্টরই বেরোবে। ওকে, এটাকে ক্রস গুণ করলে একটা ভেক্টরই বেরোবে। তো ভেক্টর বেরোলে তো দিক পেয়ে গেছি। আর এইখান থেকে তো আমরা মান পাইছি, দিক কেমনে পাবো? ওই যে বললাম, ছবি থেকে এ থেকে বি কে ক্রস করালে যদি এন্টি ক্লকওয়াইজ হয় তাহলে তলের উপরে লম্ব, আর যদি এ থেকে বি তে ক্রস করলে ক্লকওয়াইজ হয় তাহলে তলের নিচের দিকে, এরকম হবে। তো এর উপরে অঙ্ক করাইলে আরো ইনসাইট বুঝবো। বাট আজকে ক্লাসে মনে হয় না আর পড়া ঠিক হবে, কারণ হচ্ছে নেটওয়ার্কে অনেকের প্রবলেম। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই অংশগুলোর পরবর্তী অংশগুলোতে ধীরে ধীরে যাব, যত সামনে আগাবো তত আস্তে আস্তে করে ক্লিয়ার হবে। আচ্ছা, নবিতা বলতো ভাই প্লিজ ইনবক্সটা দেখেন। আচ্ছা, আজকে দেখবো নবিতা। আচ্ছা, খুব সুন্দর হয়েছে ক্লাসটা, বসো। সামিয়া ইসলাম, মাই প্লেজার, থ্যাংক ইউ ভাইয়া। আমার কিছু ম্যাথে প্রবলেম হচ্ছে, আপনাকে মেসেঞ্জারে দিব কিভাবে? আমাকে মেসেঞ্জারে তোমার নাম লিখবা, আমি এত ব্যাচের স্টুডেন্ট, এরপর আমাকে প্রবলেমটা শেয়ার করবা, ঠিক আছে? আচ্ছা, তো আজকে ক্লাস এতটুকু। আমরা ক্লাস আর লম্বা করলাম না, নেটওয়ার্কে অনেকের প্রবলেম হচ্ছে, সো এর থেকে বেশি লম্বা করলে অনেকে লস হতে পারে। সো দ্যাটস ইট, টেক কেয়ার। ভেক্টরের উপরে আরো মাল্টিপল ক্লাস হবে। ভেক্টরের উপরে তোমাদের যেহেতুগুলো ক্লাস দেওয়া আছে, আমার মনে হয় তার থেকে এক্সট্রা একটা ক্লাস দরকার পড়বে, তো সেটা আমি বাড়ায় দিব, ঠিক আছে? আল্লাহ হাফেজ, বাই, টেক কেয়ার, বাই।